লালু গুন্ডা ছবিটি পরিচালনা করেছেন রায়হান মুজিব আর লালু গুন্ডা ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, দিতি, কবিতা, অমিত হাসান, গাঙ্গুয়া এবং আহমেদ শরীফ। লালু গুন্ডা ছবির গল্পের শুরুতে দেখা যায় ছোট্ট একটি ঘরে কান্না শোনা যাচ্ছে। সেখানে রাবেয়া, শম্পা এবং রাজু, দুই বোন এক ভাই, এবং মা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এবং মৃত্যু পথযাত্রী। তখন মা বলতেছে, বাবা লালু শোন, আমি এখন আর বেশি কথা বলতে পারতেছি না, কারণ আমার এখন যাবার সময় হয়ে গেছে। শোন বাবা লালু, আজ তুই যেভাবে তোর বোন রাবিয়াকে বাঁচিয়েছিস, ঠিক তেমনি সবসময়ই তোর দুই বোনকে তুই বড় হয়ে বাঁচিয়ে রাখবি এবং খারাপ মানুষের হাত থেকে তাদের রক্ষা করবি। কারণ একটা কথা তাদের বলে যাই আমি, অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবি না, আর অন্যায় নিজে করবি না। অন্যায় যদি কেউ করে তাকে কখনোই ক্ষমা করবি না, হোক তোর মামা হোক তোর মামি, যেই অন্যায় করুক না কেন, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবি। সৎ পথে চলবি এবং সত্য কথা বলবি এবং কখনো খারাপ কাজ করবি না, এটা হলো আমার আদেশ। তখন রাবিয়া বলে, মা তুমি এমন করে কথা বলো না। তখন লালু বলে, মা তোমার কিছুই হবে না, আমি ডাক্তার আনতে যাচ্ছি, ডাক্তার এলে অবশ্যই তুমি ভালো হয়ে যাবে। তখন রাবিয়া বলে, মা তুমি এমন করো না, মা তুমি একটু শান্ত হও। তখন রাবেয়া এবং লালু এবং শম্পার মা বলতেছে, আমার দম নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে বাবা। শোন রাবেয়া, এই তোরা একটা কথা তোকে বলে যাই, তোর ভাই তোর বোন এবং দুজনকে তুই দেখে রাখবি। প্রয়োজনে তোর যদি জীবন চলেও যায় তারপরেও তাদের তুই কোনো কষ্ট দিবি না, প্রয়োজনে তাদের বাঁচিয়ে রাখবি। কারণ তুই ছাড়া কিন্তু আমার এই দুই এতিম সন্তান কেউ নাই। কারণ তোর বাপ তো আমার আগেই মৃত্যুবরণ করেছে এবং তুই তার ভরসা। কারণ তুই আজ থেকে তুই মা তুই বোন, সেভাবেই তুই আমার ছেলে লালু এবং ছোটো মেয়ে শম্পাকে দেখে রাখবি। তখন রাবেয়া বলে, মা তুমি আর এসব কথা বলে আমাদের মনে কষ্ট দিও না। আমার জীবন গেলেও আমি আমার ভাই বোনকে কখনো কষ্ট দেব না, আমি তোমাকে কথা দিলাম। এমন সময় রাবিয়ার মা মারা যায়। তখন তারা তিন ভাই বোন মিলে কান্নাকাটি শুরু করে। কান্নাকাটি শুরু করার পর তখন রাবিয়া কিছুদিন পর রাবেয়াকে এক বৃদ্ধ বয়স্ক লোক ঘর থেকে টেনে ছেড়ে নিয়ে যাচ্ছে। তখন এমন সময় লালু এসে ওই বৃদ্ধ লোকটিকে বলে, শয়তান বদমাশ, আমি থাকতে আমার বোনের গায়ে হাত দিবি? তখন ওই বয়স্ক লোকটি বলে, শোন তোর বোন কিন্তু খুব সুন্দর, আর এমন বোন তোর থাকতে তোর টাকা পয়সার অভাব কি? তুই কাজ করতে মানুষ বাসা যাস, তোর বোনটাকে আমার কাছে দিয়ে দে, এই যে দেখ তোর বোনকে আমি নিয়ে যাচ্ছি। তখন রাবি বলে, ছোটো ভাই তুই আমাকে বাঁচা। তখন দেখা যায় লালু পিছন থেকে এক দা নিয়ে ওই বয়স্ক লোকটির পিঠে বসিয়ে দেয়। তখন বয়স্ক লোকটি ঢলে পড়ে যায়। তখন এমন সময় পুলিশ আসে। পুলিশ আসার পর লালুকে ধরে নিয়ে যায়। তখন রাবিয়া বলে, ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি আদালতে এমন সাক্ষ্য দিমু যে অবশ্যই তোকে জজ সাহেব ছাড়তে বাধ্য হবে। তখন শম্পা বলে, ভাইয়া মাও চলে গেল এবং তোকেও হারিয়ে ফেললাম, তোকেও জেলখানা নিয়ে যাচ্ছে, তো আমরা এখন কাকে নিয়ে বাঁচব? তখন লালু বলে, বুবু রে, রাবেয়া বুবু, তুই শম্পাকে দেখে রাখিস। তখন পুলিশ ইন্সপেক্টর বলে, এই চুপ কর, চল, ছোট হয়েও তুই একটা খুন করলি এখনই। তখন লালু বলে, স্যার আমি খুন করিনি, আমার বোনের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল এই বয়স্ক লোকটি, সে তো বদমাশ খারাপ লোক, তাই আমার বোনকে বাঁচাতে গিয়ে আমি এই কাজটা করেছি এবং আমি হাতে দা তুলে নিয়ে তার পিঠে বসিয়ে দিয়েছি। এটা আমার অপরাধ হয়েছে, কিন্তু এরকম খারাপ লোক পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই স্যার। আমাকে শাস্তি দিবেন দেন, জজ সাহেব আমাকে কী দিবে, ফাঁসি দিবে না জেল দিবে, যা খুশি দেখ, কিন্তু আমি তো আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি, এইটাই সবচেয়ে বড় আমার পাওয়া। কারণ আমার মা বলেছিল, অন্যায় কখনো করবি না আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না, নিজে সৎভাবে থাকবি এবং সৎভাবে চলবি এবং সত্য কথা বলবি।
আমি অন্যায় করি নাই এবং অন্যায়কে প্রশ্রয় দিই নেই। এই লোকটি অন্যায় করেছিল, তাই আমি তাকে শেষ করে ফেলেছি। তখন ইন্সপেক্টর বলে, ঠিক আছে, এই কথাগুলি জজ সাহেবের সামনে আদালতে গিয়ে বলবি। তখন জজ সাহেব নিশ্চয়ই তোকে কিছুটা হলেও ক্ষমা করবে। তখন রাবেয়া বলে, ভাই লালু, তুই কোনো চিন্তা করিস না, এই তোর বুবু বেঁচে থাকতে তোর কিছুই হবে না। আমি তোকে আদালত থেকে জেল থেকে ছাড়িয়ে আনবো। আদালতে অবশ্যই তোর পক্ষে রায় যাবে। তখন পুলিশ লালুকে ধরে নিয়ে যায়। দীর্ঘ 13 বছর পর তার সাজা হয় লালুর 13 বছর খুনের দায়ে। দীর্ঘ 13 বছর পর যখন লালু সাজাটা হয়েছিল 15 বছর পর, 15 বছর, কিন্তু 13 বছর লালু পরিশ্রম করেছিল জেলের ভিতরে, তাই জেলার তাকে 2 বছর আগেই মুক্ত করে দেয়। তখন লালু বড় হয়ে যায় জসিম। যখন রাস্তা দিয়ে জসিম আসতেছে, তখন সামনে গিয়ে দাঁড়ায় গাঙ্গুয়া। কয়, কী রে, তুই আমাকে খাজনা না দিয়েই এ রাস্তা দিয়ে যাচ্ছিস, এত বড় স্পর্ধাকে? তখন লালু বলে, তুই তো আমার কাছ থেকে অনেক খাজনা নিয়েছিস রে গাঙ্গুয়া, অনেক খাজনা নিয়েছিস। দীর্ঘ তোকে আমি 5টি বছর আমার কামের টাকার সব তুই রেখে দিয়েছিলি, আজ তো তোর কাছ থেকে উসুল করে নেব আমি গাঙ্গুয়া। তখন সেখানে হয়ে যায় একটা মারামারি অ্যাকশান। পরিশেষে জসিম একটি ঘুষি মেরে গাঙ্গুয়ার স্বর্ণের দাঁতটা ভেঙে ফেলে। তখন জসিমতা লালু বলে, শোন, আমি তোর কাছ থেকে এই স্বর্ণের দাঁতটি নিয়ে গেলাম, কারণ দীর্ঘ 5টি বছর যে টাকা তুই আমার কাছ থেকে এই চাপাটি দেখে নিয়েছিলি না, সেই পরিশোধ করলাম আমি। আজকের পর থেকে তুই বলে যাস যে তুই গাঙ্গুয়া গুন্ডা, কিন্তু না, আমি কিন্তু লালু, আমি বড় হয়েছি, সেই ছোটোতে নেই। তখন তাকে গাঙ্গুয়াকে ফেলে রেখে, লাথি মেরে ফেলে রেখে জসিম দৌড়ে তার বুবুর কাছে যায়। রাবে, অর্থাৎ সে বড় হয়ে গেছে শাবানা, আর ছোট শম্পা হয়ে গেছে কবিতা। তখন জসিম অর্থাৎ লালু সে বুবু বলে চিৎকার দেয়। তখন শাবানা দৌড়ে এসে, আপনি কে? বুবু, আমি তোর ছোটো ভাই লালু। আমার 2 বছর আগেই আমাকে জেলার সাহেব এবং আদালত আমাকে ছেড়ে দিয়েছে। তখন ভাই বোনেরা জড়িয়ে ধরে। তো কিছুদিন পর লালু বলে, আচ্ছা বুবু, আমাদের সংসার এভাবে কীভাবে চলে? তুই যে সামান্য মানুষের বাসায় কাজ করে আমাদের সংসারকে চলে, একটা কাজ করি, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। তখন শাবানা বলে, তুই কী ব্যবসা করবি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে চটপটি বিক্রি করবো। বর্তমান চটপটি পাবলিক অনেক খায়। তো রাবেয়া বলে, ঠিক আছে। তখন কবিতা বলে, ও ভাইয়া, তুমি চটপটি বিক্রি করবে? তাহলে বেশ ভালোই তো হবে। তোমার চটপটি খেয়ে আমি কলেজে যাব আর আনন্দ করব। তখন লালু বলে, হ্যাঁ, আমি চটপটি বানাবো, তুই খেয়ে কলেজে যাবি, চটপটি তোকে খেতে দেব না। রাবেয়া বলে, ঠিক আছে, ঠিক আছে, আগে ঝগড়া থামা, তারপরে দেখা যাক। তখন দেখা যায় রাবেয়া বলে, তুই চটপটি যে বিক্রি করবি, টাকা কোত্থেকে পাবি? কয়, দেখ, আমার কাছে একটা স্বর্ণের দাঁত আছে। ওই যে গাঙ্গুয়া প্রতিদিন আমার কাছে টাকা রেখে দিত চাপাটি দেখিয়ে, তুই গাঙ্গুয়া থেকে মেরে আমি এই দাঁতটা তার কাছ থেকে ভেঙে নিয়ে এসেছি, আর বলেছি যে দীর্ঘ 5টি বছর যে টাকা তুই আমার কাছ থেকে ঋণ নিয়েছিলি না, তার প্রতিশোধ আমি নিলাম, তার শোধ আমি নিলাম। তখন এই দাঁতটা বিক্রি করেই আমি চটপটির ব্যবসা করব। সেই মুহূর্তে দিলদার এসে বলে, ওস্তাদ, চটপটি যদি বিক্রি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে থাকবো। তখন লালু বলে, ঠিক আছে, তুই আমার সাথে থাকবি, চল, এই দাঁতটা বিক্রি করে আমরা গাড়ি কিনবো, তারপরে চটপটি বিক্রি করব। তো এখানে চটপটি বিক্রি করতে যখন জসিম যায়, রাস্তায় চটপটি বলে জসিম চিৎকার করতে থাকে, আর দিলদারও বলতে থাকে। তখন সেই মুহূর্তেই কিছু রংবাজ এসে বলে, এই ফুচকাওয়ালা, চটপটিওয়ালা দিয়ে আমাদের চটপটি দে। তখন চটপটি খাওয়ার পর তারা টাকা না দিয়ে চলে যাচ্ছে। তখন লালু অর্থাৎ জসিম বলে, কি ভাই, আপনারা ফুচকা খেলেন, চটপটি খেলেন, তো টাকা দিবেন না? তখন গুন্ডারা বলে, আমরা হলাম এই এলাকার গুন্ডা, আমরা কাউকে টাকা দিই না, আমরা বরঞ্চ টাকা নিই, তুই কত টাকা বিক্রি করেছিস সেই টাকা দিই। তখন জোর করে জসিমের কাছ থেকে টাকাটা নিয়ে যাওয়ার পরে দেখা যায় একটা গুন্ডা এসে জসিমকে লাথি মেরে চটপটির গাড়িটা ও ভেঙে ফেলে। তখন ভাঙা গাড়ি নিয়ে জসিম বাড়িতে যায়। তখন রাবি অর্থাৎ শাবানা বলে, কিরে, কী হয়েছে তোর এই অবস্থাকে, আর তোর কপাল কাটা কেন? কয়, বুবু দেখো, সৎ পথে চললে কী অবস্থা হয়। আর চটপটি বিক্রি করতে গেছি গাড়ি নিয়ে, গুন্ডারা আমাকে মেরে টাকাও নিয়ে গেছে, গাড়িটা ভেঙে ফেলছে, আবার আমাকে
রক্তাক্ত করেও বাড়িতে পাঠিয়ে দিছে। তো মা তো বলেছিল যে অন্যায় করবি না, অন্যকে প্রশ্রয় দিবি না, কিন্তু আমি অন্যায় করি নাই, অন্যকে প্রশ্রয় দিয়েছি, এটা মনে হয় আমি ঠিক কাজ করি নাই। তখন রাবে বলে তুই এটা ভুল করেছিস, তোর প্রতিবাদ করা দরকার ছিল। মা তো বলেছিল অন্যায় করবি না এবং অন্যকে কখনো প্রশ্রয় দিবি না, তুই কেন প্রতিবাদ করিস নাই? তুই প্রতিবাদ করতে পারলি না? তোর সাথে কি দুইটা হাত ছিল না, দুইটা পা ছিল না, চোখ ছিল না? কেন তুই প্রতিবাদ করতে পারলি না? তোর প্রতিবাদ করা উচিত ছিল। বুবু ঠিক আছে, আমি গাড়িটাকে সারিয়ে নেই, তবে আমি সব থেকে চিনে রাখছি, এর প্রতিবাদ আমি অবশ্যই করব। এমন সময় জসিম এর পরের দিন আবার গাড়ি সাজিয়ে ফুচকা তৈরি করে নিয়ে রাস্তায় যায়। তো একটা গান সেখানে চলে আসে। গানের পরে তখন দেখা যায় একটি মেয়ে রাস্তায় এসে থামে। থামার পর সে মেয়েটিকে দিতে বলে, আচ্ছা ফুচকাওয়ালা ভাই, আমাকে কি 1 প্লেট ফুচকা দেওয়া যায়? তখন জসিম বলে অবশ্যই দেওয়া যায়। তখন জসিম ফুচকা দেওয়ার পরে দিতে বলে, এটা ফুচকা হলো, বাজে ফুচকা। তো এই কথা বলে জসিমকে মানে ঘৃণা করে চলে যায়। এমন সময় কিছু দূর যাওয়ার পরেই তখন সেই গুন্ডারা দিতিকে ধরে। তখন দিতিকে ধরার পর দিতির সাথে খারাপ আচরণ করা শুরু করে। তখন দিতি চিৎকার করতে থাকে, কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন জসিম সামনে গিয়ে বলে, আচ্ছা ম্যাডাম কী হয়েছে আপনার? দেখেন না এই গুন্ডারা আমাকে সাথে খারাপ আচরণ করতেছে। আচ্ছা আপনাকে আমি বাঁচাতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি আমার সেই চুটপুরি এবং ফুচকা খান, রাজি আছেন আপনি? তখন দিতে বলে আমি রাজি আছি। তাহলে আপনাকে আমি বাঁচাবো। তখন জসিম বলে, অর্থাৎ লালু বলে, শোনো ভাই, তোমরা তো এই মেয়েটাকে দরকার, তাই না? তোমাদের সাথে একটু প্রাইভেট কথা আছে। তো তোমাদের এই মানে হ্যামলেটগুলি খোলো দেখি, তোমাদের চেহারাটা। যখন হ্যামলেটগুলি খোলে তখন লালু অর্থাৎ জসিম চিনতে পারে যে কারা ওদিন তাকে মেরেছিল। তখন জসিম ইচ্ছা রকম একেবারে মারে, মেরে একবার হাড়গুলি ভেঙে মানে মোটর সাইকেলগুলি ভেঙে চুরমার করে তাড়িয়ে দেয়। তখন দিতি সেই মুহূর্তে ফুচকা খাইতেছে। তখন দিতি বলে, আপনার ফুচকা তো খুব সুন্দর, খুব মজা, তা আমার জন্য 1 টিফিন বাটি ফুচকা আমাকে সুন্দর করে বানিয়ে বাড়িতে নিয়ে যান, আমি আপনার ফুচকাটা খাবো। তো জসিম অর্থাৎ লালু বাড়িতে এসে বলে, বুবু একটা কাজ করিস আজকে, যে রংবাজগুলি আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছিল না, তাদের কাছ থেকে ডাবল টাকা আমি উঠাইছি এবং ইচ্ছারকম মেরে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। তাই নাকি? সাবাস, ভালো কাজ করেছিস, অন্যের প্রতিবাদ করেছিস, এটি আমি চাই, মা এটাই বলেছিল। তখন জসিম বলে, আজকে স্পেশাল ফুচকা বানাবো আপু, কারণ এই একটাই লোককে দিতে হবে। তখন কবিতা বলে, সেই লোকটি কে, মেয়ে নাকি পুরুষ? তখন লালু বলে, চুপ কর, বড় মানুষের সাথে কথা বলতে তোর বুক কাঁপে না? তখন কবিতা বলে, তা কাঁপে না তো ভাইয়ের সাথে কথা বলবো, বুবুর সাথে কথা বলবো, এটা বুক কাঁপার কী আছে? তুমি স্পেশালভাবে ফুচকা বানাবে এবং 1 টিফিন গাড়ি ভরে নিয়ে যাবে, তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি না যে তুমি কার জন্য বানাবে? তখন লালু বলে, একটি ম্যাম সাহেব অর্ডার করেছে, ম্যাম সাহেব নাকি আমার ফুচকা খেয়ে পছন্দ করেছে। তখন যখন ফুচকা নিয়ে সেই ম্যাম সাহেব বাড়িতে যায়, তখন সেখানে দিতি সিঁড়ি দিয়ে নামতে থাকে। নামার পরে কয়, ও ফুচকা এনেছেন না? তখন দিতে গিয়ে একটা থাপ্পড় মারে, কয় সামান্য ফুচকা হয়ে কুটিপতির মেয়ের দিকে তুমি হাত বাড়াও না। তখন এই দৃশ্যটা আবার মাহবুব খান দেখে ফেলে। মাহবুব খান বলে, মা তুই কাজটা ঠিক করলি না, কারণ একদিন এই ফুচকাওয়ালার মতনই আমি ঢাকা শহরে এসে মাত্র 5টি টাকা আমার হাতে ছিল, আর সেই 5টি টাকা দিয়ে আমি সততার সহিত ব্যবসা করে আজ বড় হয়েছি। তুই ওকে মারিস নেই, তুই আমাকে মেরেছিস, ফুচকাওয়ালাকে মেরেছিস, তুই আমাকে মেরেছিস। আমি যেদিন মনে করবো যে তুই গরিবকে মেরেছিস, তখন মনে করবো যে সেই আঘাতটা আমার গায়ে পড়েছে, কিন্তু না, তুই কাজটা ঠিক করিস নে মা। আমি মনে করেছি যে তুই মনে হয় আমার মতন সৎ এবং মহতবী, কিন্তু না, তুই তা হসনি। তখন জসিম কী করে, থাপ্পড় খেয়ে চলে যায় সেখান থেকে, ফুচকাগুলি এক গরিব মিসকিনকে দিয়ে দেয়। তো তারপর বাড়িতে যায়, মুখটা বার। তখন সাবানত লালু বলে, কিরে তোর কী হয়েছে? বুবু আমি ফুচকা নিয়ে গেছিলাম 1 ম্যাম সময়ের জন্য, কিন্তু ফুচকা তো খাই নেই, বরং আমাকে একটা থাপ্পড় দিয়েছে গালে। তখন সাবানা বলে, তুই প্রতিবাদ করিস নি? কয় না, বড় লোকদের সাথে প্রতিবাদ করে সামান্য মেয়ের সাথে প্রতিবাদ করব, এটা পুরুষ হলে প্রতিবাদ করতাম, তাই আমি ছেড়ে দিয়েছি। কাছে যাক, তুই মেয়েদের গায়ে হাত তুলিস নি, অথবা তাকে সম্মান করেছিস, মায়ের জাত বলে তাকে ইজ্জত করেছিস, এটাও ভালো কাজ করেছিস, তবে পুরুষ হলে তুই ছেড়ে কথা বলবি না। তখন সেই মুহূর্তে দেখা যায়
যে কবিতা আবার ভালোবাসে ধনীর এক দুলালি এবং মানে ধনীর এক বড় লোক ছেলে অমিতকে। তখন কবিতার এই প্রেম ভালোবাসাটা জসিম দেখে বলে। তখন জসিম গিয়ে তার বুবুকে বলে, বুবু বুবু আজ শম্পা এলে তার সাথে বোঝাপড়া আছে। সেই মুহূর্তে শম্পা আসে। তখন শম্পা বলে, ভাইয়া তুমি আজকে ফুচকে ফুচকে যাও নাই? তখন রাবিয়া অর্থাৎ শাবানা বলে, কিরে তোর এত দেরি হয়েছে কেন? তখন লালু বলে, বুবু আজ দেখছি আমি শম্পায় বড় লোকের এক ছেলের সাথে প্রেম করতেছে, তারা নাচাগানা করতেছে। তখন শাবানা বলে, কিরে হ্যাঁ তুই কোন ছেলের সাথে প্রেম করিস? তখন কবিতা বলে, আমি একটি ছেলেকে ভালোবাসি, সেই ছেলেকে আমি তোমার কাছে নিয়ে আসবো। এর পরের দিন সেই ছেলেকে নিয়ে আসে। তখন বলে অমিত হাসান বলে, বুবু আমি কবিতাকে অর্থাৎ শম্পাকে ভালোবাসি। তখন রাবিয়া অর্থাৎ শাবানা বলে, তুমি আমার বোনকে ভালোবাসো, দেখছো আমাদের কি অবস্থা, আমরা গরিব ঘরে থাকি আর তোমরা নাকি বড় লোক। তখন অমিত হাসান বলে, আমার বাপ অনেক বড় লোক, কিন্তু আমি আমার বাপকে চিনি, আমি যদি আমার বাপকে বলি অবশ্যই আমার বাপ রাজি হবে আপনার বোনের সাথে বিয়ে দিতে। তখন জসিমতা লালু বলে, ঠিক আছে ভাই, আমাদের গরিবের ইজ্জত নিয়ে তুমি কিন্তু ছিনিমিনি খেলো না, তাহলে আর চেয়ে বড় দুঃখ আমরা পাবো না। তখন রাবিয়া বলে, ঠিক আছে আমি তাহলে তোমার আর আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাব। তখন শাবানা যখন অমিত হাসানদের বাড়িতে যায়, সেই মুহূর্তে বেড়ে আসে আহমেদ শরীফ। আহমেদ শরীফ বলে, এই তুমি কে? তখন শাবানা বলে অর্থাৎ রাবিয়া বলে, আমি হলাম শম্পার বোন, আর আপনার ছেলে শম্পাকে ভালোবাসে, আর সে আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তখন আহমেদ শরীফ বলে, এই ফকিন্নির মেয়ে, হ্যাঁ একবারে তোকে মেরে রক্তাক্ত করে দেবে, একবারে যা এখান থেকে বেরো, গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং থাপ্পড় মারে, থাপ্পড় মেরে রক্ত বের হয়। তখন থাপ্পড় খেয়ে তখন বাড়িতে যায়। তখন জসিম বলে, কিরে বুবু তোর কপালে দাগ কিসের, কাটা দাগ? কয় কিছু না কিছু না। কয় না তোকে সত্য কথা বলতে হবে, বুবু তো বল তোর কপালে কিসের দাগ? কয় আমি প্রস্তাব নিয়ে গেছিলাম শম্পার বিয়ের, হ্যাঁ অমিতের বাপ আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে। কয় কি এত বড় স্পর্ধা, এত বড় সাহস? তখন জসিম রেগে যায়, গিয়ে জসিম গিয়ে আহমেদ সাহেবকে মারার পর থানায় ফোন করার পর জসিমকে থানায় নিয়ে যায়। তখন রাবি অর্থাৎ শাবানা থানায় গিয়ে বলে, আমার ভাই নির্দোষ। তখন বলে, না নির্দোষ না, কারণ নির্দোষ যদি হতো তাহলে এই থানায় আমি ধরে আনতাম না, কারণ চৌধুরী সাহেব বলেছিল যে তোমার ভাই ওখানে চুরি করতে গেছিলো, ডাকাতি করতে গেছিলো। তখন শাবানা বলে, না আমার ভাই গিয়েছিল আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে, আর আপনারা এই কথা বলতেছেন। তখন আহমেদ শরীফ ফোন করে বলে, শোনো তুমি ওই লালুর বিরুদ্ধে এমন কেস দিবে যা কেস দেখে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে যায়। তখন এমনভাবে দারোগা সাহেব কেস সাজায়, মানে করে যদি কেসটা উঠে তাহলে অনেক দিন জেল হয়ে যাবে, অনেক বছর জেল হয়ে যাবে। তখন জসিম বলে, ঠিক আছে বুবু তুই বাড়িতে যা। তো সে এদিকে শাবানা বাড়িতে চলে আসে। তখন জসিম কী করে পুলিশকে ইচ্ছারকম মেরে জেল থেকে পালিয়ে যায়। পালিয়ে আসার পর একজন আসে মাহবুব খান সামনে এসে দাঁড়ায়, কয় তুমি আমার সাথে চলো, তোমাকে আমি বাঁচাতে পারবো। তো মাহবুব খান গিয়েই লালুকে তৈরি করে লালু গুন্ডা। তখন লালু গুন্ডা হয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তখন দ্বিতীয় একদিন লালুকে বলে, আচ্ছা আমি সেদিন ভুল করেছিলাম, তুমি তো আমাকে শুধু দিতে পারতে, কিন্তু তুমি আমার সাথে রাগ করে আর কথাই বলো না। তখন সে লালু গুন্ডা হয়ে তখন দিতিকে ভালোবাসে এবং তারা দুজন ভালোবাসে এবং তাদের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। এক পর্যায়ে অনেক টাকার মালিক হয়ে যায় লালু গুন্ডা। তখন অনেক টাকা খড়ি নিয়ে রাবেয়া শাবানার কাছে গিয়ে বলে, বুবু দেখ আমি তোর জন্য কী নিয়ে এসেছি, এক লরি ভর্তি সব ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন সব কিছু নিয়ে এসেছি, তোদের এখানে আর থাকার দরকার নেই, তোরা আমার সাথে চল, আমি বিরাট বড় বাড়ি কিনেছি। তখন শাবানা তো রাবে বলে, তুই এত টাকা কোথায় পেয়েছিস? কয় টাকার চিন্তা করিস না বাবু, আমি একদিনেই কাজ করি এরকম লাখ লাখ টাকা। কয় তুই কী কাজ করিস? আমি কোনো খারাপ কাজ করি না, কিন্তু আমি এখন গুন্ডা, লালু গুন্ডা। তখন শাবানা বলে, ও তুই লালু গুন্ডা, আর গুন্ডামি করে টাকা নিয়েছিস, আর সেই টাকা আমি আমার ঘরে ঢুকাবো, আর আমি সেই ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন আমি ঘরে রাখবো, তুই ভাবলি কীরকম করে?
মা কি বলেছিল? অন্যায় কখনো করবি না আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না, সত্য কথা বলবি, সৎ পথে চলবি এবং সৎভাবেই থাকবি। আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে একবেলা খাবো না, কিন্তু হ্যাঁ, আমরা অন্যায় কখনো আমি প্রশ্রয় দেবো না, মার কথা অবশ্যই রাখবো। তোর অন্যায়ের টাকা, অন্যায়ের ফ্রিজ, এয়ার কন্ডিশন, টিভি এগুলো দরকার নেই। আমাদের ঘরে যে আছে না ডাল ভাত, সেটা খেয়ে থাকবো। তোর সততা নিয়ে তুই থাক। তোর সততার কারণেই আজকে আমি বারবার প্রতারিত হয়েছি, জেল খেটেছি। হ্যাঁ, আমি মার খেয়েছি, ফুচকা বেচতে গেছিলাম, আমাকে মারছে, মেরে তাড়িয়ে দিয়েছে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। তখন কোথায় ছিল তোর সততা? আমি যখন আমার বোনের কপালের রক্তের চিহ্ন মুছে দিতে গিয়েছিলাম ওই বড়লোক শরীফ বদমাশের কাছে, বদমাশ আমাকে মিথ্যা জেল খাটিয়েছিল এবং এমন কেস সাজিয়েছিল আমাকে অন্ততপক্ষে 10 থেকে 15 বছর আবার জেল খাটতে হইতো। কিন্তু আমি সেখান থেকে এসেছিল। কোথায় ছিল তখন তার সততা? কোথায় ছিল তোর সততা? ও বুঝছি, তোরা টাকা পয়সা নিবি না, ঠিক আছে, আমিও এখানে থাকবো না। তখন লালু গুন্ডা মাহবুব খানকে গিয়েছে বলে, শোনেন, আমার তো কেউ নেই, আমি তো ইতিম, আমার বোনের আমাকে তাড়িয়ে দিয়েছে। তো এদিকে আমির শরীফ বলে অমিতকে, এই তোর বিয়ে ঠিক করেছি, তোকে অবশ্যই আগামীকাল বরযাত্রায় সেজে তুই আমার সাথে আমার বন্ধুর বিয়ে করতে যেতে হবে। তো অমিত বলে, না আমি যাব না, আমি বিয়ে করব কবিতা তো সম্পাকে, কারণ তাকে ভালোবাসি। ও, তুই তাকে বিয়ে করবি? ঠিক আছে, তখন ঠিক আছে, তোর কথাই হবে। তখন যখন নাকি এই কবিতাকে বিয়ে করতে নিয়ে যায় আমির শরীফ, তখন সেই মুহূর্তেই কিছু গুন্ডারে এসে কবিতাকে গুলি করে মেরে ফেলে। তখন অমিত হাসানকেও কিছু গুন্ডারা গুলি করে মেরে ফেলে। তখন আমির শরীফ বলে, কিরে, আমার ছেলেকে আর আমার পুত্রবধূকে কে মারছে? কয় লালু গুন্ডা মারছে। কয় কি এত বড় স্পর্ধা লালু গুন্ডার? তখন যখন নাকি কবিতার মৃত লাশ মানে গ্রামে পড়ে থাকে, তখন রাবিয়া কাঁদতে থাকে। তখন জসিম খবর পেয়ে বলে, আমার বোনকে কে মেরেছে? তখন ওই বস্তিবাসীরা বলে, ওই প্রভাবশালী শরীফ মেরেছে। তখন লালু গুন্ডা বলে, আমি লালু গুন্ডা, আমার বোনকে যে মেরেছে তার নিস্তার নাই। এদিকে আমির শরীফ বলে, আমার ছেলেকে যে মেরেছে তার নিস্তার নাই, তার সাথে হবে আমার শেষ মোকাবেলা, তার দেখা সাক্ষাৎ। লালু গুন্ডায় আমার অনেক ক্ষতি করেছে, অনেক ব্যবসা বাণিজ্য সে ধ্বংস করে দিয়েছে, সে মুরাদ খানের সাথে মিশে। আর লালু গুন্ডা আজ আমার ছেলেকে হত্যা করেছে, খুন করেছে। আমি তো লালু গুন্ডাকে ছাড়বো না। গাঙ্গুয়া, কোথায় আসিস? সেদিকে আয়, আমার দল ফল তৈরি কর, ওই বস্তি আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এদিকে জসিমত লালু গুন্ডা বলে, বুবু তুই কোনো চিন্তা করিস না, এই তোর বাই থাকতে, লালু গুন্ডা থাকতে কেউ তোর কিছু করতে পারবে না। আমার শরীর থেকে আমি লালু গুন্ডার যে লেবাস ছিল সেটা আমি আজকে সরিয়ে ফেললাম। আজ থেকে লালু গুন্ডা না, আমি হলাম সৎ লালু। এই সৎ লালু হয়ে আমার মায়ের আদর্শ এবং ন্যায় নীতি নিয়ে এবং আমার মায়ের কথা অনুযায়ী অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। তবে কসম, আমার বোনকে যারা হত্যা করেছে তাদেরকে আমি ছাড়ব না। বুবু, তোর মাথায় হাত দিয়ে বললাম, আমার বোনকে যারা রক্তাক্ত করেছে, যারা আমার বোনের জীবন কেড়ে নিয়েছে, যারা আমার বোনকে এই মৃতভাবে এখানে ফেলে দিয়ে গেছে, তাদেরকে আমি ছাড়ব না। যেভাবে আমার বোনকে মেরেছে বুবু, আমি তোর মাথার কসম দিয়ে বললাম, তোর কসম দিয়ে বললাম, আমার মায়ের কসম নিয়ে বললাম, আমার বাপ মা যখন বলেছিল অন্যায়কে প্রশ্রয় দিবে না, আমি অন্যায়কে প্রশ্রয় আর দেব না। মা তুমি দোয়া করো, আমি তোমার কসম খেয়ে বলছি, আমার বোনকে যারা মেরেছে, আমার বুবুকে যারা রক্তাক্ত করেছে এবং আমার মায়ের মতো বুবুকে যারা আহত করেছে, যারা ধরে নিয়ে গেছে এবং নিয়ে বেঁধে রেখেছিল, তাদেরকে আমি ছাড়ব না। আমি আসতেছি শরীফ, আমি আসতেছি, তুই তৈরি থাক। সেখানে চলে যায় লালু গুন্ডা তার কিছু বাহিনী মুরাদ খান অর্থাৎ মাহবুব খানকে নিয়ে। দ্বিতীয় সাথে থাকে। দ্বিতীয় বলে, আমিও তোমার সাথে যাব। তারা চলে যায় শরীফ এর আস্তানায়। সেখানে গিয়ে লালু অর্থাৎ গুন্ডা বলে, শোন শরীফ, তুই আমার বোনকে হত্যা করেছিস এবং আমার বড়বাবুকে আহত করে ফেলে রেখেছিস এবং কিছুদিন আগেও তুই আমার বড়বাবুকে তুই এনে বেঁধে রেখেছিলি, রক্তাক্ত অবস্থায় তুই রাস্তায় ফেলে দিয়েছিলি।
কিন্তু আজ তোকে ছাড়বো না শরীফ। তখন শরীফ বলে, শোন, তুই আমার ছেলেকে খুন করেছিস। তখন লালু গুন্ডা বলে, না, আমি তোর ছেলেকে খুন করি নেই, তোর ছেলেকে খুন করেছে তোরই লোক, আর আমার বোনকে খুন করেছিস তুই। তখন শরীফ বলে, না, আমি তোর বোনকে খুন করিনি। না, বিশ্বাস করি না। তখন দুজনে হয়ে যায় মারামারি, একচোট ইচ্ছা রকম মারামারি, অ্যাকশান, ফাটাফাটি, মানে হ্যাঁ মারে মারামারি, ঘুষি। জসিম এক একটা ঘুষি মারে 1.5 কেজি ওজনের, 2.5 কেজি ওজনের ঘুষি মারতে মারতে যখন সবাইকেই আহত করে ফেলে, তখন পুলিশ যখন আসে, আমির শরীফ পালিয়ে যেতে চায়, কিন্তু না, শরীফ পালাতে পারে না। সামনে ঘেরিয়ে দাঁড়িয়ে যায় মাহবুব খান। মাহবুব খান বলে, শোন শরীফ, তুই আমার অনেক ক্ষতি করেছিস। তুই আমার ছোট্ট একটি শিশু বাচ্চা, 8 বছরের বাচ্চাকে তুই মেরে ফেলেছিলি, মনে পড়ে শরীফ? দেখ, শুধুমাত্র তুই আমি ছিলাম বন্ধু, শুধুমাত্র টাকার লোভে তুই পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার মেয়েকে মেরে ফেলেছিলি। সেদিন মনে পড়ে পুলিশ এসেছিল, আমার মেয়ে চিৎকার করেছিল যে এখানে দারোগা সাহেব এখানেই আছে। আমার মেয়ে কথাটা বলেছিল, কিন্তু আমার মেয়ে জানে না যে পুলিশ কী জিনিস। কিন্তু তখন আমার মেয়েকে তুই মেরে ফেলেছিলি। কিন্তু মনে করে দেখ শরীফ, এখন তো তাকে আমি ছাড়বো না। তখন সেই মুহূর্তে শাবানা চলে আসে। শোন শরীফ, তোর কাছে আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু তখন তুই আমাকে কী করছিলি? মারতে মারতে আমার রক্তাক্ত করে ফেলেছিলি এবং জুতা নিয়ে মারতে এসেছিলি। দেখ, এখন আমি জুতা নিয়ে এসেছি, এখন আমি তোকে মারব। তখন শাবানা অর্থাৎ রাবিয়া গিয়া আম্মে শরীফকে ইচ্ছারকম মারে। তখন দেখা যায় গাঙ্গুয়া উপর থেকে একটা গুলি চালায়। গুলি চালানোর পর জসিম শাবানাকে রক্ষা করে। তখন মাহবুব খান সেই গুলি গিয়া মাহবুব খানের শরীরে লাগে, মাহবুব খান ঢলে পড়ে যায়। তখন জসিম আবার গুলি করে গাঙ্গুয়ার উপর লাগে, গাঙ্গুয়া সেখানে ঢলে পড়ে যায় এবং 2 তলা থেকে পড়ে সেখানেই মারা যায়। তখন জসিম আম্মে শরীফকে ইচ্ছারকম মারতে মারতে আহত করে ফেলে। তখন দিতি, শাবানা এবং জসিম 3 জনের মারতে মারতে আম্মে শরীফকে এমন অবস্থা করে আম্মে শরীফ পালাতে যায়। আর এমন সময় দেখা যায় সে পুলিশের গাড়ি আসে, এসে তখন আম্মে শরীফ পুলিশ থেকে বাঁচার জন্য এবং জসিম, দিতি, শাবানাকে বাঁচার জন্য সে পিস্তল নিয়ে সে বলে, কেউ আগে বাড়বে না, যদি কেউ আগে বেরিয়েছো তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো। এমন সময় পুলিশ পিছন দিয়ে শরীফকে গুলি করার পর শরীফ সেখানে মারা যায়। তখন জসিমকে বলে ইন্সপেক্টর যে, শোনো, আমি জানি তুমি অপরাধী না এবং তুমি অপরাধ করেছো, তুমি লালু থেকে লালু গুন্ডা হয়েছো, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ, কিন্তু তোমার শাস্তি আমি তো দিতে পারবো না, তোমার শাস্তি দেবে আদালত। তুমি এখন কি আপোষা আমাদের সাথে যাবে, নাকি তোমাকে হাতকড়া পরাবো? অবশ্যই আমাকে হাতকড়া পরাবেন, আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তি আমাকে ভোগ করে আসতেই হবে। তখন দেখা যায় যে পুলিশ জসিমকে হাতকড়া পরায় দিতে বলে, তুমি কোনো চিন্তা করো না। শাবানা কয়, তুই চিন্তা করিস না, আমি তোকে ছাড়াবো। তখন কিছুদিন পর দেখা যায় জসিমে জেল থেকে ছাড়া পায়, সেখানে শাবানা যায়, দিতে যায়, তারা গিয়ে ফুলের মালা দিয়ে জসিমকে সেখান থেকে ছাড়িয়ে আনে। তখন ছাড়িয়ে আনার পর জসিমের এবং দিতের একটা গান চলে আসে, শাবানা মিটিমিটি হাসতে থাকে। তখন দেখা যায় তিনজনের জোরাজুরিভাবেই দেখা যায় লালু গুন্ডা ছবিটি পরিচালক রায়হান মুজিব সমাপ্ত করে। এবং এই ছবিটি তৈরি করতে পরিচালক অনেক পরিশ্রম করেছিলেন এবং অনেক পরিশ্রম করার পর এবং পরিচালক অনেক সফলতা পেয়েছিল লালু গুন্ডা ছবি মুক্তির পর। দর্শক ছবিটাকে অনেকভাবেই অ্যাকশান এবং রোমান্টিক গান এবং সুন্দর গল্প দেখে গ্রহণ করে নিয়েছিল লালু গুন্ডা ছবিটি। এবং জসিমের অভিনয় অনবদ্য এবং শাবানার অভিনয় ছিল ভালো, একটা ভাই বোনের চরিত্র তারা ছবিতে রূপদান করেছিল। এবং দিতেছিল জসিমের নায়িকা কবিতা, অমিতা হাসান, আহমেদ শরীফ, মাহবুব খান, গাঙ্গুয়া, সবাই চমৎকার অভিনয় করে ছবিটা সফলতা এনে দিয়েছিল এবং দর্শকদের মন জয় করে নিয়েই পরিচালকের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিল পরিচালক নিজে।